সকাল সকাল আব্বুর বকানি খেয়ে চাকরির ইন্টারভিউ দিতে বের হলাম। না জানি আজ কপালে কি আছে, তবে আমি নিশ্চিত জবের জন্য আমি সিলেক্ট হব না, কারণ আগেও প্রায় 10 জায়গায় ইন্টারভিউ দিয়েছি আর প্রতিবারই ফলাফল এসেছে আমি সিলেক্ট হইনি। এটা নিয়ে আমার যে মাথা ব্যথা তার থেকেও আব্বুর মাথা ব্যথা একটু বেশি। সবসময় শুধু কথা শোনাবে, চাকরিতে আমি সিলেক্ট হই না সেটা কি আমার দোষ? সে যাই হোক, এখন আমার পরিচয় দেওয়া যাক। আমি সোহানুর রহমান, বাবা মায়ের একমাত্র সন্তান। আর শুনতে হবে না, আস্তে আস্তে সব জানতে পারবেন। ইন্টারভিউ রুমের বাইরে বসে আছি, এমন সময় একজন আমাকে ভিতরে যেতে বললেন, আর বসে না থেকে রুমে গেলাম। স্যার আসবো? কথাটি বলে ভিতরে থাকা মানুষটাকে দেখে নিজের কলিজা কেঁপে উঠল, কারণ সামনে আসমাকে দেখে পাটা কাঁপতে শুরু করলো। এই যে মিস্টার, আপনি কি ভিতরে আসবেন নাকি ওখান থেকে চলে যাবেন? মানে কি মানে বলছেন? ইচ্ছা না থাকলে চলে যেতে পারেন। কথাটি শুনে মনে চাইছে শালাকে ইচ্ছা মতো পিটাই, কিন্তু আব্বুর জন্য কিছু বলতে পারছি না। আর কোনো কথা না বাড়িয়ে ভিতরে ঢুকলাম। প্লিজ সিট। জি। শামীম সাহেব এবং রেজাউল সাহেব, আমি একা এনার ইন্টারভিউ নেব, সো প্লিজ আপনারা কোনো কিছু বলবেন না। জি ম্যাডাম। আসমার এমন কথা শুনে হার্টবিট বেড়ে গেল। এখন কি বলে আল্লাহ ভালো জানে। সো মিস্টার সোহান, এ যাবৎ কতটা ইন্টারভিউ দিয়েছেন? মাত্র 10টা। 10টা দিয়েছেন? সেটা আবার মাত্র? জি। আপনার কি এখনো লুচুমি করার অভ্যাস আছে? সরি, আমাকে দেখে কি তাই মনে হয়? দেখে তো অনেক কিছুই হয়। এখন বলুন, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আসমার কথা শুনে মনে চাইছে শালিকে ধরে ইচ্ছা মতো পিটাই। কখন কি বলতে হয় এটাও হয়তো জানে না। কি হলো, কথা বলছেন না কেন? জি, মানে ছিল, বাট এখন নাই। কেন, সময় শেষ তাই? না, তবে তার বাপের অনেক টাকা, যার জন্য অনেক অহংকার ছিল, তাই ছেড়ে দিচ্ছি। কি বললি তুই? আমি অহংকার করতাম? আরে আপনি রাগ করছেন কেন? আমি কি আপনাকে বলছি নাকি? ম্যাডাম, উনি তো অন্য কারোর কথা বলছেন। ওকে, আমি সরি, এখন আপনি যেতে পারেন। ঠিক আছে, তবে ম্যাডাম আপনি আগের থেকে অনেক কিউট হয়েছেন। কেন, আগে কি খারাপ দেখতে ছিলাম? শুধু খারাপ না, একদম পেতনি। আর কিছু না বলে দৌড়ে বাইরে চলে এলাম। থাকলে না জানি পেতনিশালী আমার ঘাড় মটকাইতো। বাইরে বের হয়ে হাঁটতে লাগলাম। আমি জানি এই জবটাও হবে না। আর অফিসে যে আসমা সম্পর্কে বললাম অহংকারী আর পেতনি, সেটা একদম ডাহা মিথ্যে কথা। অহংকার জিনিসটা আসলে কি আসমা নিজে আদৌ জানে কি না সন্দেহ। ওর বাবার এত টাকা থাকার পরেও ভার্সিটি যে রিক্সা করে, আর আমি যে একটা ফকির যাকে কিনা কোনো কিছুই গিফট করতে পারিনি। তবে আসমার এগুলো নিয়ে মাথা ব্যথা ছিল না, বরং সে নিজেই আমাকে পকেট খরচে টাকা দিত। আর পেতনিটা আসমাকে দেখলে পরীরাও হিংসে করবে। নীল শাড়ি, খোলা চুল, হাতে ভিন্ন রকমের ছুরি, আর কপালে ছোট্ট একটা টিপ, ব্যাস। যে কেউ ওকে দেখে ফিদা হয়ে যেতে পারবে। সে যাই হোক, এসব ভেবে আর লাভ নাই। আমি জানি এই জব আর হবে না। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। রাতে খেয়ে দিয়ে ফেসবুকিং করছি, এমন সময় একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি আসমা, তোর এক্স। ওই শালি, তুই আবার আমারে কল করছিস কেন? করতে হলো, কারণ আমার বাবুটা এখনো যে চাকরি করে না, তাই চাকরি দেওয়ার জন্য কল করলাম। আমি তোর বাপের চাকরি করতে পারবো না। কেন পারবে না? এমনি পারবো না, রাখ। তুই আসমাকে কিছু বলতে না দিয়ে কেটে দিলাম। আর হ্যাঁ, ওকে আমি
তুই করে বললাম। এটারও কারণ আছে। আমি চাই না আমার মতো বেকারকে আসমা ভালোবাসুক। মাঝে মাঝে আসমাকে মনে পড়তো, তখন অনিচ্ছা সত্ত্বেও চোখ দিয়ে জল গড়িয়ে পড়তো। মেয়েটার সাথে সবসময় খারাপ করেছি। আসমাকে ভালোবাসার কথা আমিই প্রথম বলেছিলাম, আবার ব্রেকআপটাও আমিই করেছিলাম। আমি চাই না আমার জন্য ওর জীবনটা নষ্ট হয়ে যাক। আর কিছু না ভেবে সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালের নাস্তা করার পর আড্ডা দেওয়ার জন্য বাসা থেকে বের হলাম। কিরে আজ এত সকাল সকাল? না রে, এমনি। আর বাসায় থাকতেও ভালো লাগে না। সবসময় আব্বু চাকরি নিয়ে কথা বলা আর ভালো লাগে না। শুধু কি তুই একাই শুনিস? আমি শুনি না? তবে আব্বু ঠিকই বলে, আর কতদিন এভাবে চলবে? ঠিক আছে, এসব বাদ দে। রাহুল, সিগারেট দে। কেন? আরে শালা খাবো। কিন্তু সোহান, আজ আমিও খাবো। কথাটি বলার পর ওদের দুজনের দিকে তাকাতেই মনে হলো ভূত দেখার মতো আটকে উঠেছে। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? ভাই আপনি কি সোহান? না, তোর দুলাভাই। দে সিগারেট দে। সোহান, পাগল হয়ে গেছিস নাকি তুই? না, তবে তোরা সিগারেট না দিলে পাগল হব। এক প্রকার জোর করেই ওদের থেকে সিগারেট নিয়ে খেতে লাগলাম। কখনো সিগারেট খাইনি, তবে আজ কেন এটাই ভালো লাগছে। ওদের সাথে আরও কিছু সময় আড্ডা দিয়ে বাসায় চলে এলাম। বাসায় এসে গোসল করে রুমে বসে আছি, এমন সময় আব্বু রুমে আসলো। সোহান, তোর চাকরির কি হলো? জানি না। তোমাকে কল দেয়নি? না। একদম মিথ্যা বলবে না। অফিসের বস আজ বাসায় এসেছিল। মানে? তোমারে তো মানে মানে করতে হবে না, কাল থেকে তোমার জয়েনিং। কিন্তু আব্বু, আমি এই জব করতে পারবো না। দেখো সোহান, আমি আর কতদিন এভাবে সংসার চালাবো? এবার না হয় তুমি কিছু করো। জানি না তোমার এই জবটা করতে আসলে কি সমস্যা, আর আমি জানতেও চাই না। তবু তুমি এই জবটা করো, নিজের জন্য না হলেও আমাদের জন্য করো। আব্বুর মুখের ওপর আর কিছু বলতে পারলাম না, তাই রাজি হয়ে গেলাম। তবে যতটা সম্ভব আসমাকে এড়িয়ে চলতে হবে। পরের দিন অফিসের জন্য রেডি হচ্ছি, এমন সময় আব্বু এবং আম্মু রুমে এলো। কিছু বলবে? না, তবে মন দিয়ে কাজ করবি। আর কোনো কথা না বলে সকালের নাস্তা করে আব্বু আম্মুকে বিদায় দিয়ে অফিসের জন্য রওনা দিলাম। প্রায় 30 মিনিট পর অফিসে এলাম। চারিদিকে একবার চোখ বুলিয়ে দেখতে লাগলাম। এমন সময় পিয়ন এসে বলল, আপনি কি সুহান? জি। ম্যাডাম আপনাকে তার কেবিনে যেতে বলেছেন। ঠিক আছে, যাচ্ছি। সেখানে আর দাঁড়িয়ে না থেকে বসের কেবিনের সামনে এসে দাঁড়ালাম। ম্যাডাম, আসবো? আসুন, বসুন এখানে। ধন্যবাদ। সোহান, আমাকে কি আবার আপন করে নেওয়া যায় না? সরি, আর এখানে এসব না বললে খুশি হব। কেন? কারণ আপনি আমার বস আর আমি সাধারণ কর্মচারী। কিন্তু সোহান, আমি আসমা প্লিজ, আমাকে এমন কিছু বলো না যেন এই জবটা ছেড়ে দিতে আমি বাধ্য হই। ঠিক আছে, আর বলবো না। আমি পিয়নকে বলে দিচ্ছি তোমাকে তোমার কাজ বুঝিয়ে দিতে। ধন্যবাদ। আর বসে না থেকে বাইরে চলে এলাম। তারপর পিয়ন এসে আমার কেবিন আর কাজ বুঝিয়ে দিয়ে গেল। প্রথম দিন তাই তেমন কোনো কাজ ছিল না। কয়েকজনের সাথে পরিচয় হয়ে নিলাম। তেমন কোনো কাজ নেই, তাই ম্যাডামের রুমে গেলাম। ম্যাডাম, আসবো? আসো। আর কখনো আসার জন্য পারমিশন নিতে হবে না, যখন ইচ্ছা তখন আসবে। আর বলো, কি হয়েছে? হাতে তেমন কোনো কাজ নেই, তাই ভাবছি বাসায় চলে যাব। ওহ, ঠিক আছে, সাবধানে যেও। ঠিক আছে। ম্যাডামের রুম থেকে বের হয়ে কেবিনে থাকা ব্যাগ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে আম্মুর সাথে একটু কথা বলে রুমে গেলাম। এরই মাঝে 2 দিন চলে গেল। স্যার, আপনাকে ম্যাডাম তার কেবিনে ডেকেছে। ঠিক আছে। কেবিনে বসে কাজ করছি, এমন সময় পিয়ন এসে উপরের কথাগুলো বলে গেল। কিছু বুঝি না, তাই আমি যতই আসমাকে এড়িয়ে চলতে চাই, সে ততই আমার কাছে চলে আসে। আর কিছু না ভেবে আসমার কেবিনে গেলাম।
ম্যাডাম আসবো? এই তোমাকে কতবার বলবো আমার কেবিনে আসতে তোমার পারমিশন নিতে হবে না? সেটা হয় না ম্যাডাম, কেন হয় না? কারণ আপনি আমার বস আর আমি সাধারণ একজন কর্মচারী। আর আমাকেই বা কেন পারমিশন নিতে হবে না? আরও তো সবাই আছে, তাদেরও বলুন। সোহান, তুমি কি আমাকে এখন আর একটুকুও ভালোবাসো না? কাজের কথা বললে বলুন, না বললে আমি আমার কেবিনে চলে যাব। ঠিক আছে যাও। কি ব্যাপার, মন খারাপ কেন? কিছু হয়েছে? না, তেমন কিছু না। লাঞ্চে ফ্রি আছো? কেন? দুজনে একসাথে লাঞ্চ করতাম। ঠিক আছে। আর শোনো, একটু হাসি খুশি থেকো। কেন, এখন কি আমি মন মরা হয়ে থাকি? আরে না, তুমি এত হ্যান্ডসাম, বাট একটু কম কম হাসো। তা ঠিক। আর হেসে কথা বললে যদি তুমি আমার প্রেমে পড়ে যাও তাহলে? তাহলে কি তোমাকে বিয়ে করে নিব? কাজ বাদ দিয়ে এত হাসাহাসির কি আছে? আসলে ম্যাডাম। থাক, আর বলতে হবে না, এখন কাজ করুন। জি। তারপর আসমা চলে গেল। আমারও কথা বাদ দিয়ে কাজে মন দিলাম। কাজ করতে করতে কখন দুপুর হয়ে গেছে খেয়ালই করিনি। এই যে স্যার, আর কত কাজ করবেন? ও তুমি? কেন, অন্য কারো আসার কথা ছিল বুঝি? আসবে আর কি, সেই মানুষটাই আর নেই। থাক, আর কথা বলতে হবে না, এখন চলো। চলো। তারপর রিয়ার সাথেই লাঞ্চটা করে নিলাম। অফিস ছুটির পর বাইরে আসতেই দেখলাম রিয়া একটা রিকশায় বসে আছে। বাসায় যাবে না? যাব। তাহলে আসো। না থাক, আমি যেতে পারবো। আরে সমস্যা কি, আসো। আর আমি তো তোমাদের ওখান দিয়েই যাব। তারপরেও তুমি যাও, আমি অন্য একটা রিকশা করে যেতে পারবো। আমি কিন্তু রাগ করব, প্লিজ। ঠিক আছে চলো। রিকশাতে ওঠার পর সারাটা রাস্তা দুজনে কথা বলতে বলতে এলাম। বাসার কাছে এসে রিয়াকে বিদায় দিয়ে ভিতরে চলে এলাম। ফ্রেশ হয়ে ফোন টিপছি, এমন সময় আম্মু আসলো। মেয়েটার নাম কি রে? কোন মেয়ে আম্মু? আরে ওই মেয়ে যার সাথে তুই রিক্সায় করে এলি। ও, ওর নাম রিয়া, আমার সাথেই কাজ করে। মেয়েটা দেখতে কিন্তু আলহামদুলিল্লাহ। তো আমি কি করব? তুই চাইলে ওর বাসায় কথা বলে দেখতে পারি। আম্মু, তুমি কি পাগল হলে নাকি? এখানে পাগল হওয়ার কি আছে? এখন আমি বিয়ে টিয়ে করবো না। আর আম্মু প্লিজ এটা নিয়ে কিছু বলো না। রিয়া শুধুই আমার বন্ধু, আর কিছুই না। হতে কতক্ষণ? আম্মু আমি তোমার পায়ে ধরি, তুমি এখন যাও। যাও তো। ঠিক আছে, তবে তুই ভেবে দেখতে পারিস। আম্মু চলে যাওয়ার পর লম্বা একটা নিঃশ্বাস ফেললাম। শালার রিক্সা করে আসাও সমস্যা, এখন থেকে একা একা হেঁটে আসতে হবে। সেদিনের মতো আর কিছু না ভেবে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। অফিসে। সোহান, একটা কথা বলি? জি বলুন। না, আগে তুমি আমাকে তুমি করে বলো। সেটা আমি পারবো না ম্যাডাম। কেন পারবে না? ব্যাস পারবো না। ঠিক আছে, পারতে হবে না। এখন বলো, বাসায় থেকে তোমার জন্য কি পাত্রী দেখছেন? দেখুন, এগুলো নিতান্তই আমার পার্সোনাল, আপনার না জানলেও চলবে। প্লিজ বলো। ওই শালি, তোকে আমি বলতে যাব কেন? তুমি আমাকে বকা দিলা। আজ মনে হচ্ছে প্রথম দিলাম। তাই বলে অফিসে? দরকার হলে আরো দিব। তোর সমস্যা? আমার সমস্যা না হলে কার হবে? ঠিক আছে তাহলে আমি আর এই জব করব না, কাল থেকে আর আসবো না। এই না, তুমি আমাকে বকা দিবা, মন যা চায় তাই দিবা, তারপরে তুমি জব ছেড়ে দিও না। মনে থাকে যেন। এখন বলো কি খাবে? ছুটি লাগবে। আরে মাত্র তো আসলে, দুপুরের পর যেও। না থাক, লাগবে না, আমি যাই। আর কোনো কথা না বেরিয়ে কেবিনে এসে কাজ করতে লাগলাম। এই কয়েকদিনে কিছু বন্ধুও পেয়েছি যাদের সাথে কাজের ফাঁকে কথা বলতে পারি। হঠাৎ করেই আসমার কথা মনে পড়ল। মেয়েটা অনেক ভালোবাসে, কিন্তু প্রতিদানে আমি তাকে কিছুই দিতে পারছি না। কি সোহান সাহেব, কি ভাবছেন কাঁধে হাত দিয়ে? না, তেমন কিছু না, এমনি। আপনার কি খবর? এই তো চলছে ভাই। কিছু না মনে করলে একটা কথা বলি? মনে করলে বলবেন না। আচ্ছা শুনুন, আপনার আর রিয়া ম্যাডামের সম্পর্ক কি? কেন? আর আমরা তো জাস্ট ফ্রেন্ড। কিন্তু আমার তো মনে হয় উনি আপনাকে ভালোবাসে। রাফি সাহেব, আপনার কপাল ভালো যে রিয়াজ আসে নাই। আসলে আপনার হয়তো খবর করে ছাড়তেন। আচ্ছা তাই নাকি?
আচ্ছা শুনুন, এখন একটা বিয়ে করে ফেলেন। তেমন কোনো মানুষ পেলে অবশ্যই করব, তখন আর বলতে হবে না। কেন, আপনার কোনো গার্লফ্রেন্ড নাই? জীবনে একটা ছিল, তবে এখন আর নেই। কেন? সেটা অন্য এক সময় বলবো। ঠিক আছে, যাই তাহলে। আমিও কাজ করি, আপনিও কাজ করেন। ওকে, বাই। ওকে, বাই। রাফির সাথে কথা বলে আবার কাজে মন দিলাম। হাতে কিছু কাজ থাকায় খেয়ালই করিনি দুপুর হয়ে গিয়েছে। আর কত কাজ করবে? মানে? ও ম্যাডাম, আপনি দাঁড়িয়ে? আরে বসো বসো। জি। এখন বাসায় চলে যাও। কেন? সকালে যে বললে তোমার ছুটি লাগবে। না, আমার ছুটি লাগবে না। তখন যে বললে। এমনি বলেছি। তাহলে চলো লাঞ্চ করি একসাথে। আপনি যান, আমার দেরি হবে। ঠিক আছে, তোমার কাজ হলে আমার কেবিনে এসো, দুজন একসাথে খাবো। আপনি খেয়ে নিন। তুমি না আসলে আমিও খাবো না। দেখা যাবে। কাজ শেষ করতে আরও 1 ঘন্টা সময় লাগবে। টেবিলের নিচ থেকে খাবার বের করতেই আসমার কথা মনে পড়ল, তাই টিফিনটা নিয়ে ম্যাডামের রুমে গেলাম। ম্যাডাম, আসবো? তুমি সোফায় 5 মিনিট বসো, আমি কাজটা শেষ করে আসছি। জি। পকেট থেকে ফোনটা বের করে টিপতে শুরু করলাম। এদিকে অনেক ক্ষুধাও লেগেছে, কিছু বলতেও পারছি না, তবে অনেক রাগ হচ্ছিল। মনে চাইছিল উঠে গিয়ে আসমার ল্যাপটপটা ভেঙে দেই, কিন্তু পারছি না। কিছু সময় পর। রেগে গেছো? না। সোহান, একটা কথা বলি। বলুন। সেদিন কি আমার কোনো দোষ ছিল যার জন্য তুমি আমার সাথে ব্রেকআপ করেছিলে? আপনার কোনো দোষ ছিল না, আর এখনো নাই। তাহলে কেন চলে গিয়েছিলে আমার জীবন থেকে? তুমি যা বলতে আমি তো সেই কথাই শুনতাম। তাহলে কেন তুমি আমার সাথে এমনটা করলে? বুঝলাম আমি কিছু একটা ভুল করেছিলাম, কিন্তু তুমি তো আমাকে বলতে পারতে। তা না করে হুট করে একদিন এসে বললে আমাদের ভালোবাসা আর রাখা সম্ভব না। কি হয়েছিল তোমার? আমি চুপ করে রইলাম, কারণ তার কথার কোনো উত্তর দেওয়ার মতো ভাষা আমার নেই। প্লিজ সোহান, কথা বলো। লাঞ্চ করবেন নাকি চলে যাব? কথাটা শুনে আসমা একটা দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে। তারপর লাঞ্চ শেষ করে সোহান নিজের কেবিনে চলে গেল। তোর অফিস কেমন চলছে? এই তো আম্মু, চলছে। আচ্ছা শোন, আগামীকাল আমি আর তোর আব্বু তোর মামার বাসায় যাব। তুই কি যাবি? না আম্মু, অফিসে কাজের চাপ অনেক। কিন্তু ওই পাগলিটা তো আমাদের দুজনের মাথা খেয়ে ফেলবে। তোমরা এবার ম্যানেজ করে নাও। ঠিক আছে, তুই এখন রেস্টে নে। রুমে বসে ফোন টিপছি, এমন সময় আম্মু আসলো। আর এসে যা বলল তা তো শুনতেই পেলেন। আম্মু বলল যে পাগলি। আপনারা আবার আমার গার্লফ্রেন্ড ভাববেন না। পাগলিটা নাম নীলা, অনেক পিচ্ছি, তবে ওর কথা বলা আর শাসন করা সবার মন মুগ্ধ করার মতো। সে যাই হোক, আম্মু চলে যাওয়ার পর আরও কিছু সময় বন্ধুদের সাথে ফোনে কথা বলে ঘুমিয়ে গেলাম। পরের দিন আব্বু আম্মুকে স্টেশনে অবধি এগিয়ে দিতে গিয়ে অফিসের জন্য অনেকটা দেরি হয়ে গিয়েছে, প্রায় 45 মিনিট। না জানি আসমা আবার কি বলে, তবে ও কিছু বলবে আমার মনে হয় না, কারণ আসমা আমাকে দেখে অনেকটা ভয় পায়। কেন পায় জানি না। কেবিনে বসে কাজ করছি, এমন সময় রিয়া ডাকলো। এই যে সাহেব, আজ এত দেরি হলো কেন? একটু কাজ ছিল। তো কাজটা কি শুনি? বউকে রান্না করে খাওয়াচ্ছিলেন নাকি? থাকলে তো খাওয়াবো। আসলে আব্বু আম্মুকে স্টেশনে এগিয়ে দিতে গিয়েছিলাম তো। কেন, ওনারা কোথাও গেল নাকি? মামার বাসায়। ও, এখন বলো আমাকে কেমন লাগছে? আমার এমন প্রশ্ন শুনে কিছুটা অবাক হলো। আরে অবাক হচ্ছ কেন? তো কি হব? আরে ধুরবোকা, আজ আমাকে কেমন লাগছে সেটা জানতে চেয়েছি। রিয়ার সাথে এতটা সময় কথা বলছিলাম, কিন্তু খেয়ালই করিনি আজ রিয়া শাড়ি পরে এসেছে। আরে বাহ, আজ শাড়ি পরার কারণটা কি শুনি? কেন, আমার বুঝি শাড়ি পরা বারণ? বারণ হবে কেন? কখনো পরো না তাই জিজ্ঞাসা করলাম। আগে আবার উত্তর দাও। সুন্দর লাগছে। শুধু সুন্দর? শুধু কেন হবে, অনেক অনেক বেশি সুন্দর লাগছে। যে কেউ আজ তোমার প্রেমে ফিদা হয়ে যাবে। কাউকে পড়তে হবে না, শুধু তুমি পড়লেই হবে। কি বললে? কিছু না। ঠিক আছে, এখন কাজ করো। তারপর দুজনে আর কথা না বলে কাজে মন দিলাম। কিছু সময় পর পিয়ন এসে রিয়াকে ম্যাডামের রুমে যেতে বলল।
সেদিকে কান্না দিয়ে নিজের মতো কাজ করতে লাগলাম। প্রায় 15 মিনিট পর ম্যাডামের রুম থেকে বেরিয়ে রিয়া বের হলো। তবে সাথে আরেকটা মেয়েকে দেখলাম। তবে মেয়েটাকে অনেক চেনা চেনা লাগছে, কিন্তু সে কে মনে করতে পারছি না। এত ভেবে আমার কাজ নাই, তাই আবার কাজে মন দিলাম। কিন্তু কপালটা খারাপ, তাই শান্তি মতো কাজটা করতে পারলাম না, কারণ আসমা তার কেবিনে আমাকে আবার ডাকিয়ে পাঠিয়েছে। বিরক্তিকর নিঃশ্বাস ফেলে ম্যাডামের রুমে গেলাম। ম্যাডাম, আসবো? আসো। আজ এত দেরি হলো কেন? একটু কাজ ছিল। ওকে। আর রিয়ার সাথে তোমার এত কিসের কথা থাকে? ফ্রেন্ড, কথা বলতেই পারি। ফ্রেন্ড নাকি অন্য কিছু? দেখুন, কি বলবে তুমি? তুমি কি মনে করছো আমি কিছু দেখতে পাই না? আমি সব সময় তোমাদের উপর নজর রাখি। আমি রিয়ার সাথে কি কথাটাও বলতে পারবো না? না, পারবে না। কেন পারবো না? আমি বলছি তাই। আসমা, তুমি যেটা ভাবছো আসলে সেটা কিছুই না। আমাকে শেখাতে হবে না, যাও কাজ করো। আর ওর সাথে যেন কথা না বলতে দেখি। আর যদি বলি? সেটা পরে বুঝতে পারবে। সেখানে আর কিছু না বলে কেবিনে চলে এলাম। নিজের ওপর অনেক রাগ হচ্ছে। কেন যে চাকরিটা করতে গেলাম? এখন যদি চাকরি ছেড়ে দেই তাহলে আব্বু অনেক কষ্ট পাবে। আর রিয়ার সাথে কথা না বললে কি বা হবে? এখন থেকে রিয়াকে একটু এড়িয়েই চলতে হবে। রিয়ার দিকে লক্ষ্য করতেই দেখলাম নতুন মেয়েটাকে কাজ শেখাচ্ছে। আমিও আর কিছু না ভেবে কাজ করতে লাগলাম। সবার প্রায় টিফিন খাওয়া শেষ, শুধুমাত্র আমি ছাড়া, কারণ সকালে আব্বু আম্মুকে বিদায় দিতে গিয়ে টিফিনটাই আনা হয়নি। ঘড়ির দিকে তাকাতেই দেখলাম 2:30 বাজে। অফিসের বাইরে এসে এক দোকান থেকে সিগারেট নিলাম। ভিতরে হয়তো খেতে দিবে না। সিগারেট খেতে খেতে অনেকটাই চিন্তা দূর হলো, তাই আর বাইরে না থেকে অফিসের ভিতরে চলে এলাম। কাজ করতে যাব এমন সময় আব্বুর কল। হ্যাঁ আব্বু, ঠিকমতো পৌঁছে গেছো? প্রায় 30 মিনিট আগে আসছি। বাসার সবাই কেমন আছে? সবাই ভালো, শুধুমাত্র নীলা ছাড়া। কেন? আমার গার্লফ্রেন্ডটার কি হয়েছে? এটা ওর থেকেই শোনো। ঠিক আছে, দাও। তুমি আসলে না কেন? এখন তো আর আগের মতো না, এখন আমি কাজ করি, তাই না? তাই কি হয়েছে? অফিসের ম্যাডাম ছুটি দেয় না। তাই বলে তুমি আসবে না? ঠিক আছে আমার বুড়ি গার্লফ্রেন্ড, কিছুদিন পর আমি যাব। প্রমিস করো। ওকে, প্রমিস। এখন রাখি। কিন্তু আমার পাপি। ভাইয়া এত হেসো না, পেট ব্যথা করবে। ঠিক আছে বুড়ি, উম্মা। বাই। নীলার সাথে কথা বলে কল কেটে দিলাম। ফোনটা ডেস্কের ওপর রাখতেই দেখলাম রিয়া কেমন করুণ আর্তনাদে তাকিয়ে আছে। হয়তো কিছু বলতে চাইছে, চোখটাও ঝলমল করছে। হঠাৎ আসমার কথা মনে পড়তেই সেদিকে আর চোখ না দিয়ে কাজে মন দিলাম। কিন্তু ক্ষুধার জন্য বারবার কাজে মন বসছে না। চলে গেলাম ম্যাডামের কেবিনে। ম্যাডাম, আসবো? বলো কি হয়েছে? একটু ছুটি লাগতো। কেন? ভালো লাগছে না, আর হাতের কাজ সব শেষ। আজকে ছুটি হবে না, এমনিতেই আজ লেট করে অফিসে এসেছো। এই নাও ফাইল, যাও কাজ করো। কিন্তু ম্যাডাম। কোনো কিন্তু না, কাল সকালের মধ্যে ফাইলটা আমি কমপ্লিট চাই। আসমাকে কিছু না বলে ফাইলটা নিয়ে ডেস্কে চলে এলাম। খুব রাগ হচ্ছিল, ফাইলটা ছুঁড়ে ডেস্কে মারলাম। কি ভাই, রাগ করছেন নাকি ম্যাম কিছু বলেছে? কোনটা? আপনি আমার কাজ করুন। আর কোনো কথা না বলে কাজ করতে লাগলাম। ক্ষুধার্ত পেটে কাজ করতে একদম ভালো লাগছিল না, কিন্তু আমি তো আসমার কাজের গোলাম। আর গোলামি ছাড়া আমার বা আমাদের সবার কী বা করার আছে? একাধারেই কাজ করতে লাগলাম। সোহান, বাসায় যাবে না? হাতে একটু কাজ আছে, সেটা শেষ করে বাসায় যাব। তুমি যাও। ঠিক আছে, বাসায় গিয়ে একটা কল করো। এত দরদ দেখাতে হবে না, যার যার কাজ সেই করুন। ভুলে যাবেন না, এটা কাজের জায়গা, কথা বলার জায়গা নয়। সরি ম্যাডাম। রিয়া, তুমি চলে যাও। রিয়া আর কিছু না বলে চলে গেল। আসমার দিকে তাকিয়ে দেখলাম অনেকটা রেগে আছে। সেদিকে আর খেয়াল না করে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে খেয়ালই করিনি রাত হয়ে গিয়েছে। একটু আগে পিয়ন এসে বলে গেল বাসায় যেতে, কিন্তু আসমার প্রতি রাগের জন্য কাজ করতে লাগলাম।
আর একটু কাজ বাকি আছে। এমন সময় রিয়া কল করলো। কল করলে না কেন? তুমি কি বলেছিলে? বাসায় গিয়ে কল করতে বলেছিলাম। কিন্তু আমি তো এখনো বাসায় যাইনি। চাউনি মানে? এখন কোথায় তুমি? অফিসে। কি বলছো এসব? এত রাতে অফিসে কি করছো? কাজ। কি এমন কাজ যার জন্য এত রাত অবধি করতে হবে? সেটা ম্যাডাম ভালোই জানেন। আর কাজ করতে হবে না, বাসায় যাও, অনেক রাত হয়ে গেছে। আর একটু কাজ আছে। রিয়ার সাথে আর কথা না বাড়িয়ে কাজ করতে লাগলাম। প্রায় 30 মিনিট পর কাজ শেষ করে ঘড়ির দিকে তাকিয়ে খেয়াল করতেই দেখি 10:30 বাজে। অফিসে আর দেরি না করে বাইরে চলে এলাম। কিছু সময় অপেক্ষা করার পর একটা রিক্সা করে বাসায় চলে এলাম, সাথে কিছু রাতের খাবার। ফ্রেশ হয়ে খাবারটুকু খেয়ে নিলাম। মাথাটাও ধরে আসছে। এত লম্বা সময় ধরে কাজ করার হয়তো মাথাটা ব্যথা করছে। বিছানায় শরীরটা এলিয়ে দিতেই ঘুমের ঘোরে চলে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে দেখি 9টা বাজে। তাড়াহুড়ো করে রেডি হয়ে অফিসের জন্য রওনা দিলাম। আজকেও সকালের নাস্তাটা করা হলো না। অফিসে যেতে যেতে 15 মিনিট লেট হয়ে গেল। হয়তো আজকেও বকা খেতে হবে। নিজের ডেস্কে বসতে যাব এমন সময় পিয়ন এসে বলল, ম্যাডাম তার রুমে আমাকে ডেকেছেন। যা ভেবেছিলাম সেটাই হলো। ডেস্ক থেকে কালকের ফাইলটা নিয়ে ম্যাডামের রুমে গেলাম। ম্যাডাম আসবো? আসো। তুমি একটা কথা বলো, প্রতিদিন তোমার লেট হয় কেন? নাকি তুমি অফিসটা নিজের মনে করো? এরপর থেকে যেন লেট না দেখি। যাও কাজ করো। আসমার কথার কোনো জবাব না দিয়ে গতকালের ফাইলটা ম্যাডামের টেবিলের উপর রাখলাম। এটা কিসের ফাইল? আপনি গতকাল যে ফাইলটা দিয়েছিলেন সেইটা। এইটুক বলেই নিজের ডেস্কে চলে এলাম। ভাবছিলাম অফিসে গিয়ে সকালে নাস্তা করব, কিন্তু সেটা আর হলো না। তবে রিয়াকে বলে দেখি কি হয়। রিয়া, একটা কথা ছিল। হ্যাঁ বলো। তুমি কি টিফিন এনেছো? কেন বলো তো? সকালের নাস্তাটা করা হয়নি, আর গত রাতে ভালো করে খেতে পারিনি। যদি কিছু মনে না করো, তোমার টিফিনটা দিলে খেতে পারতাম, আর লাঞ্চ টাইমে হোটেল থেকে আমি তোমাকে খাইয়ে দিব। আরে এটা বলতে কি লজ্জা করতে হবে নাকি? এ নাও, খেয়ে আসো। ধন্যবাদ। এখন ধন্যবাদ দিতে হবে না, খাওয়া শেষে যদি ভালো লাগে তখন দিও। ঠিক আছে। আর কোনো কথা না বাড়িয়ে চলে এলাম। খাবার খেয়ে এসে রিয়াকে টিফিন বক্সটা ফেরত দিলাম, সাথে ধন্যবাদ। ডেস্কে বসে কাজ করছি, সেই সময় রিয়া বলল, সোহান, বলো। তানহাকে চেনো? তানহাকে? আমাদের অফিসে নতুন জয়েন করেছে। ওকে দাঁড়াও। ঠিক আছে। একটু পর রিয়া নতুন জয়েনিং করা মেয়েটাকে সামনে নিয়ে এলো। হাই ভাইয়া। হাই। আমাকে চিনতে পারছেন? চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক মনে করতে পারছি না। আর তোমার যে বয়স, তোমাকে তো জব দেওয়ার কথা না? ভাইয়া, আপনার মনে আছে 1 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট থেকে 2টো মানুষকে বাঁচিয়েছিলেন? সেদিন যদি আপনি না থাকতেন তাহলে হয়তো আমরা কেউই বাঁচতাম না। তার মানে তুমি? জি ভাইয়া, আপনি হয়তো অন্ধকারে দেখতে পাননি, কিন্তু আমি দেখেছিলাম। যখন আপনি আমাদের হাসপাতালে রেখে চলে গিয়েছিলেন, তারপর 2 দিন হাসপাতালে থাকার পর যখন সুস্থ হয়ে যাই, আপনাকে অনেক খুঁজেছিলাম কিন্তু পাইনি। আম্মু অনেকবার আপনাকে দেখতে চেয়েছিলেন, কিন্তু আপনার ঠিকানা তো কিছুই জানি না, তাই আপনাকে আর সন্ধান করতে পারিনি। আমি দুঃখিত যে পরে আর তোমাদের কোনো কাজ বা খোঁজ খবর নিতে পারিনি। আসলে সেই সময় কিছু কাজ ছিল তো। এখন বলো, আন্টি কেমন আছেন? আম্মু আর এখন নেই। নেই মানে? কিছুদিন আগে স্ট্রোক করে মারা গেছে। আমি সরি। আর আঙ্কেল কেমন আছে? ভাইয়া, পৃথিবীতে এখন আমার কেউ নেই। যখন আমি অনেক ছোট তখন আব্বু মারা যায়। আম্মু লালন পালন করতেন ওনার শিক্ষকতার উপার্জনের টাকা দিয়ে। কিন্তু এখন জব করতে গেলে কেন? বেঁচে থাকার জন্য। তানহার সাথে আরো কিছু কথা বললাম। কথা বলার সময় আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তানহার চোখে জল। ডেস্কে বসে কাজ করছিলাম, ঠিক এমন সময় আসমা তার রুমে আসতে বলল, আর বসে না থেকে আসমার রুমে গেলাম। হ্যালো ডিয়ার লিসেনার্স,
আপনারা দেখছিলেন মাই ডেইলি লাইফ প্রেজেন্টস একটি ধারাবাহিক পর্বগল্প। আমাদের এই গল্পের পরবর্তী পর্বটি খুব তাড়াতাড়ি আসবে। পরবর্তী পর্বটি দেখতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।